দেখো বস, আমি তোমাদের একটা কথা বারবার করে বলি যে কেবলমাত্র গাধার মতো খেটে সারা দিনরাত পড়লেই হবে না, তোমাকে স্মার্টভাবে প্রিপারেশন নিতে হবে। মোদ্দা কথা, তুমি যে এক্সামটাকে টার্গেটে নিয়েছো, যে এক্সামটাকে লক্ষ্য করে তুমি প্রিপারেশন করছো, আগে তোমাকে দেখতে হবে যে দাদা এই এক্সামটার জন্য পরীক্ষায় কোন টাইপের প্রশ্ন আসে, কেমন লেভেলের প্রশ্ন আসে। তার জন্য তোমাকে বিগত প্রায় 4-5 বছরের যে বিগত 4-5 বছরের প্রশ্নপত্রগুলো নিয়ে তোমাকে ঘাঁটতে হবে। ঘেঁটে দেখতে হবে যে আমি যে এক্সামটার জন্য পড়ছি, আসলে এই এক্সামের যে প্রশ্নপত্রগুলো কেমন লেভেলের প্রশ্নপত্রগুলো হয়ে থাকে, সেইটা ভালো করে ঘেঁটে বুঝে নিয়ে তারপর তোমাকে পড়তে হবে। দেখো, সেই জন্য তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের দেখো আজ থেকে 20টা করে গুরুত্বপূর্ণ, জিডিতে তো জিকে জিএস থেকে 20টা করে প্রশ্ন থাকে। এবার এই 20টা করে তোমাদের প্রশ্ন সাজিয়ে একদম এক্সাম রিলেটেড যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় হয়ে থাকে, সেই টাইপের প্রশ্নগুলো তুলেই আমি তোমাদের এক একটা করে ক্লাস আমি করাবো। ঠিক আছে, মোটামুটি 50টা মতো ক্লাস করাবো। এই 50টা ক্লাস তুমি একটু ভালো করে বুঝে নিয়ে পড়বা, দেখবা এখান থেকে অনেক অনেক প্রশ্ন তুমি এখান থেকে কমন তুলতে পারবা। আগের বার তো তোমরা যারা আমার সঙ্গে জুড়ে আছো, তোমরা তো জানোই আগের বার কতগুলো করে তুমি প্রশ্ন কমন পেয়েছো। ঠিক আছে, তাই বলবো, বারবার করে রিকোয়েস্ট করছি যে একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝবা, স্মার্টভাবে প্রিপারেশন করার চেষ্টা নাও। ঠিক আছে, ওই গাধার মতো সারাদিন খেটো না। চলো দেখো আজকের প্রথম প্রশ্নটা কি বলছে। প্রথম প্রশ্নটা রেখেছি যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের যে নীতি, সেটা নিচের কোন দেশ থেকে নেওয়া হয়েছে। দেখো, প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি তোমাদের 3 থেকে 5 সেকেন্ড করে সময় দেব সঠিক উত্তর বলার জন্য। ঠিক আছে, মনে মনে নিজে নিজেই সঠিক উত্তর বলার চেষ্টা করবা। যদি ভুল হয়ে যায় অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক করে দেবো, আমি সঠিক উত্তরটা বলে দেবো এবং তার সাথে এক্সট্রা কিছু, প্রত্যেকটা প্রশ্নের সাথে এক্সট্রা কিছু বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে বলো এখানে সঠিক উত্তর কে কী করেছো। যে এই যে মৌলিক অধিকারের নীতিটা কোন দেশের থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। তোমরা যারা করেছো অপশান 3, সঠিক উত্তর হয়ে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া। এবার আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার কাছ থেকে কি কি নেওয়া হয়েছে। দেখো, রাষ্ট্রপতির অভিশংসন, সভাপতি ও সহসভাপতির কার্যাবলী, এটাও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, মৌলিক অধিকার, বিচার বিভাগীয় পর্যালোচনা, বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের প্রস্তাবনা, এগুলো সবই তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। দেখো, 2 নম্বর প্রশ্নটা বলছে যে নিচের মধ্যে কে কত্থকের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। এই যে 4জন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি তোমার হচ্ছে কত্থকের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, বলো। সঠিক উত্তর অপশান 3 যারা করছো, যে সুনয়না হাজারিলাল। অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে সুনয়না হাজারিলাল তিনি একজন কত্থক নৃত্যশিল্পী, যার জন্য তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। এবার এক্সট্রা দেখো, আমি বারবার করে বলছি শুধুমাত্র এই এমসিকিউ প্রশ্ন আর অ্যান্সার পড়ো না, তার সঙ্গে এক্সট্রা যে তথ্যগুলো দিচ্ছি এগুলো কিন্তু পড়ে নিবা। ঠিক আছে, আর পিডিএফগুলো আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, সেখানে তুমি যুক্ত হয়ে পিডিএফগুলো নিয়েও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, সুনয়না হাজারিলাল 2003 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। কত সালে? 2003 সালে। আর 2011 সালে পদ্মশ্রী পুরস্কার পান। তিনি বেনারস ঘরানার সঙ্গে যুক্ত। তাহলে এই যে সুনয়না হাজারিলাল কোন ঘরানার সঙ্গে যুক্ত? বেনারস ঘরানার সঙ্গে যুক্ত। 2011তে পদ্মশ্রী পায় আর 2003 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পায়। আর তিনি কোন নৃত্যশিল্পী নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। তারপরে দেখো, এই যে টঙ্কেশ্বর হাজারিকা এবং সরোদী সাইকিয়া, এনারা দুজনাই সাত্রিয়া নৃত্যশিল্পী, মাথায় রাখবে। টঙ্কেশ্বর হাজারিকা, সরোদিয়া সাইকিয়া, এই যে বস এই নৃত্যশিল্প উৎসব, তারপরে এই টপিকগুলো কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। আমি বারবার করে দেখেছি যে প্রত্যেকটা শিফট বলো, প্রত্যেকটা পিভিআরসের যাই বলো না কেন, তোমার এই যে নৃত্য আর এই যে উৎসব, এখান থেকে পরীক্ষায় 1, 2, 3টে প্রশ্ন করে থাকবেই, বুঝতে পারছো? সেই জন্য বলছে এই টপিকগুলো ভালো করে পড়বা। ঠিক আছে, তাহলে কি বললাম? টঙ্কেশ্বর হাজারিকা আর সরোদিয়া সাইকিয়া, এনারা হচ্ছে সাত্রিয়া নৃত্যশিল্পী, সাত্রিয়ার সঙ্গে যুক্ত। আর এনারা দুজনাই 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান এই সাত্রিয়া নৃত্যশিল্পীর জন্য। ঠিক আছে, তার সাথে মাথায় রাখবা যে বিখ্যাত কিছু কত্থক নৃত্যশিল্পীদের নাম, যেমন বিরজু মহারাজ,
তারপরে হচ্ছে নাহিদ সিদ্দিকী, লাচ্চু মহারাজ, গোপী কৃষ্ণ, সরস্বতী সেন, মঞ্জুরি চতুর্বেদী, সীতারা দেবী, এনারা সকলেই হচ্ছে কত্থক নৃত্যশিল্পী। কি বললাম? মাথায় রাখবে, বিরজু মহারাজ, নাহিদ সিদ্দিকী, লাচ্চু মহারাজ, গোপী কৃষ্ণ, শাশ্বতী সেন, মঞ্জুরি চতুর্বেদী আর সীতারা দেবী, এনারা সকলেই কত্থক নৃত্যশিল্পী। দেখো পরের প্রশ্নটা কি বলছে, 3 নাম্বার প্রশ্নটা বলছে নাবার্ড, নাবার্ডের পূর্ণরূপ কি? সঙ্গে সঙ্গে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অপশান 3 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ডের পূর্ণরূপ অর্থাৎ ফুল ফর্ম। আচ্ছা, নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়? মাথায় রাখবে 12ই জুলাই 1982-তে, 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এর সদর দপ্তর কোথায় রয়েছে? মুম্বাইতে। মাথায় রাখবে সদর দপ্তর মুম্বাইতে রয়েছে। আচ্ছা, নাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে? নাবার্ডের বর্তমান চেয়ারম্যান হলেন শ্রী সাজি কেভি। মাথায় রাখবে শ্রী সাজি কেভি, ঠিক আছে। বলো পরের প্রশ্নটা দেখো, বলছে আইওসি বলে তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এর অধীনে প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই যে তোমার হচ্ছে আধুনিক অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয়েছিল, মানে অনুষ্ঠিত হয় কোন কমিটির অধীনে? এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীনে। তা বলছে যে প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় হয়েছিল বলো? দেখো অপশান 3 যারা করেছো এথেন্স, এথেন্স হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, যে প্রথম আধুনিক অলিম্পিক গেমস এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল। দেখো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরের কথা যদি তোমার জানতে চাই, যে আইওসি, দেখো লেখাটা একটু দেখে নাও, আইওসি অর্থাৎ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে, ঠিক আছে, মাথায় রাখবা। আর এই যে আইওসি অর্থাৎ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? টমাস বাক, ঠিক আছে, টমাস বাক, মাথায় রাখবে। আচ্ছা, প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক মানে কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমরা তো দেখলাম যে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল 1896 সালে, সালটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। আর প্রথম শীতকালীন অলিম্পিক গেমস যেটা 1924 সালে ফ্রান্সের চারমোনিক্সে তোমার হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। দেখো তার সাথে মাথায় রাখবে যে অলিম্পিক গেমস 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, ঠিক আছে। কত বছর পর পর? 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। 2024-এ ফ্রান্সের প্যারিসে হবে, 2028-এ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, আর 2032-এ তোমার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, ঠিক আছে। চলো 5 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। বলছে হুরকা, হুরকা বাউল নৃত্য মূলত ভুট্টা এবং ধান ফসল কাটার সময় পরিবেশিত হয়, মানে পরিবেশিত একটি বর্ণনামূলক নৃত্য। তা বলছে এটি নিচের কোন রাজ্যের অন্তর্গত? মোদ্দা কথাই যে হুরকা, হুরকা একটা বাউল নৃত্য। এটা কোন সময় আর কি এই নৃত্যটা হয়ে থাকে? যখন ভুট্টার ধান ফসলটা কাটা হয় সেই সময় এই নৃত্যটা উদযাপন করা হয়ে থাকে। তা বলছে এই নৃত্যটা কোন রাজ্যের নৃত্য বলো? সঠিক উত্তর কি করেছো? উত্তরাখণ্ড যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে হুরকা, সরি নামটা মাথায় রাখবে যে হুরকা বাউল নৃত্য হচ্ছে উত্তরাখণ্ডের একটি নৃত্য উৎসব। এবার দেখো উত্তরাখণ্ডের বেশ কিছু যে গুরুত্বপূর্ণ নৃত্যগুলো একটু মাথায় রাখবে, যে চাউনফলা, চাউনফলা উত্তরাখণ্ডের নৃত্য, তারপরে ছলিয়া উত্তরাখণ্ডের নৃত্য, ঝুমিলা, ঝোরা, পাণ্ডব নৃত্য, এগুলো সবই কিন্তু উত্তরাখণ্ডের নৃত্য। এগুলো কিন্তু মাথায় রাখবে, প্রত্যেকটা পয়েন্টই মাথায় রাখবে। পরের প্রশ্ন বলো, সেলুলার এনার্জি ট্রান্সফার সিস্টেমের প্রধান উপাদান কি বলো? সেলুলার এনার্জি ট্রান্সফার সিস্টেমের প্রধান উপাদানটা কি? সঠিক উত্তর কি করেছো? ফসফরাস। অপশান 1 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে সেলুলার এনার্জি ট্রান্সফার সিস্টেমের প্রধান উপাদান হচ্ছে ফসফরাস। দেখো পরের প্রশ্ন কি বলছে। বলছে চোল শিলালিপি অনুসারে বিদ্যালয় রক্ষণাবেক্ষণের জমিকে কি বলা হতো? দেখো অপশান 2 যারা করছো শালভোগ। সঠিক উত্তর, চোল শিলালিপি অনুসারে বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য যে জমিটা দান করা হতো সেটা বলা হতো শালভোগ, ঠিক আছে। এবার দেখে নাও এক্সট্রা কিছু তথ্য। দেখো তাহলে মাথায় রাখবে যে চোল শিলালিপি অনুযায়ী যে সকল জমিগুলো দান করা হতো সেগুলো দেখে নাও। যে দেবদান, দেবদান হচ্ছে কোনগুলো? মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যে জমিগুলো দান করা হতো
তাকে বলা হতো দেবদান। শালভোগ হচ্ছে স্কুল রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া জমি হচ্ছে শালভোগ। আর ব্রহ্মদেয় হচ্ছে ব্রাহ্মণ বা পুরোহিতদের দেওয়া এক ধরনের ভূমি অনুদান ছিল ব্রহ্মদেয়। আর ভেল্লা নবগাই, মাথায় রাখবা, ভেল্লা নবগাই হলো অব্রাহ্মণ কৃষক বা সৈনিকদের মালিকানাধীন সম্পত্তি বা দান করা জমি ছিল ভেল্লা নবগাই। আর একটা তথ্য রয়েছে দেখো, পল্লীচন্দ্রম হবে এটা, ঠিক আছে, পল্লীচন্দ্রম এটা হচ্ছে জৈন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দান করা জমি, ঠিক আছে। পল্লীছন্দম হচ্ছে জৈন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দান করা জমি, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা পয়েন্টই মাথায় রাখবে। পরের প্রশ্ন বলো, কি বলছে, বি.আর. আম্বেদকর কোন সালে ডিপ্রেশন ক্লাবের অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? বলো, ডিপ্রেশন ক্লাসেস অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা করেছিল কে? বি.আর. আম্বেদকর। কত সালে প্রতিষ্ঠা করেছিল সেটা তোমাকে জানতে চাইছে। সঠিক উত্তর কে কী করেছে? 1930 সাল। যারা করছো তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে, যে বি.আর. আম্বেদকর 1930 সালে ডিপ্রেশন ক্লাসেস অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো, বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন তিনি। তারপরে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তারপরে মূকনায়ক, বহিষ্কৃত ভারত, সামথা, জনতা, এগুলো তিনি শুরু করেছিলেন। তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলো মাথায় রাখবা, যে বুদ্ধ অফ কার্ল মার্কস, তারপরে বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম, দ্য রাইস অ্যান্ড ফল অফ হিন্দু ওমেন, এই যে বই তিনটে কিন্তু মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। এই বইগুলো কে লিখেছিল? তোমার ডক্টর বি.আর. আম্বেদকর। তার সাথে মাথায় রাখবা 1990 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন তিনি। তাহলে ডক্টর বি.আর. আম্বেদকর কত সালে তোমার হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন? 1990 সালে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে ভারতে সবুজ বিপ্লবে উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের প্রধান প্রয়োজন কি ছিল? বলো, ভারতে সবুজ বিপ্লবে উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের প্রধান প্রয়োজন কি ছিল? সঠিক উত্তর অপশান 4, যারা করছো, সার ও কীটনাশকের ব্যবহার, ঠিক আছে। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবার একটু এক্সট্রা তথ্য দেখে নাও, যে সবুজ বিপ্লবের প্রধান উদ্দেশ্য মানে প্রধান উদ্যোগ ছিল কি? উচ্চ ফলনশীল জাতের বীজ, সার, কীটনাশক, সেচ ও যান্ত্রিকীকরণ, ঠিক আছে। এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর নরম্যান বোরলাগকে বিশ্ব সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে। ভারত সরকার তোমার হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে 1965 সালে সবুজ বিপ্লব শুরু করেছিল, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, বলছে যে সূর্যের আলোতে সিলভার ক্লোরাইড সাদা হয়ে যায় কেন? বলো, সূর্যের আলোতে সিলভার ক্লোরাইড সাদা হয়ে যায় কেন? বলো, কোনটার কারণে? দেখো, অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর, যে সিলভার ক্লোরাইডের পচনের কারণে সিলভার এবং ক্লোরিন আলোতে পরিণত হয়। তাহলে কী হবে সঠিক উত্তর? যে সিলভার ক্লোরাইডের পচনের কারণে সিলভার এবং ক্লোরিন আলোতে পরিণত হয়, তাই সূর্যের আলোতে সিলভার ক্লোরাইড সাদা হয়ে যায়, ঠিক আছে। 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বলছে যে কাজের অধিকার বাস্তবায়নের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার কোন সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রণয়ন করেছিল? বলো, সঠিক উত্তর দেখো এখানে কে কী করেছো, অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর, যে 2005 সালে 2005 সালে তোমার এই কাজের অধিকার বাস্তবায়নের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার তোমার এই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনটা প্রণয়ন করেছিলেন, ঠিক আছে। দেখো 12 নম্বর প্রশ্নটা বলো, কি বলছে, যে প্রশ্নটা বলছে যে ভারতে বর্ষা জুনের শুরু থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ড্যাশ দিন স্থায়ী থাকে। মানে ভারতে যে বর্ষাকালটা, সে বর্ষাকালটা জুনের শুরু থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী থাকে মোটামুটি কত দিন? তুমি হিসাব করলেই বলতে পারবা সঠিক উত্তরটা এখানে কতদিন হবে। অপশান 2 আমাদের সঠিক উত্তর, যে 100 থেকে 120 দিন স্থায়ী হয়, ঠিক আছে। দেখো 13 নম্বর প্রশ্নটা বলছে যে শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? বলো, শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? কৃষ্ণা নদী। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর, যে শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর নির্মিত। এবার দেখো, এই যে শ্রীশৈলম মানে বাঁধ বা জলবিদ্যুৎ যে কেন্দ্রটা, এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। অন্ধ্রপ্রদেশের কোন জেলায়? কুর্নুল জেলায়, মাথায় রাখবা। শ্রীশৈলম বাঁধটি অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থিত। তাই এই যে জলবিদ্যুৎ প্রকল্পটি কৃষ্ণা নদীর উপর নির্মিত আমরা তো দেখলাম। তার সাথে মাথায় রাখবে যে
কয়না জলবিদ্যুৎ প্রকল্প ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে যদি বলে যে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি, সেটা হচ্ছে কয়না, আর সেটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। আচ্ছা, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র ছিল কোনটি? সেটা হচ্ছে সিবান সমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে রয়েছে, ঠিক আছে। আর তেহরি হাইড্রো পাওয়ার প্লান্ট, যেটা দেশের সবথেকে উঁচু জলবিদ্যুৎ প্রকল্প, এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, ঠিক আছে। মাথায় রাখবা যে তেহরি হাইড্রো পাওয়ার প্লান্ট দেশের মানে ভারতের সবথেকে উঁচু জলবিদ্যুৎ কেন্দ্র একটা প্রকল্প, এটা রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে। তার সাথে মাথায় রাখবা যে এই যে নাথপা ঝাঁকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র দেশের বৃহত্তম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ প্রকল্প, ঠিক আছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ প্রকল্পটি তোমার হচ্ছে দেশের বৃহত্তম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ প্রকল্প? সেটা হচ্ছে নাথপা ঝাঁকড়ি, ঠিক আছে। নামগুলো একটু খটকা লাগলেও কিন্তু আমি বলবো মাথায় রাখবে যে নাথপা ঝাঁকড়ি জলবিদ্যুৎ কেন্দ্রটি দেশের বৃহত্তম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ প্রকল্প। 14 নম্বর প্রশ্নটা কি বলছে যে আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপ 2023-এ গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে কাকে মনোনীত করা হয়েছে বলো? তাহলে এখানে সঠিক উত্তর কে কি করেছো দেখো, সচিন টেন্ডুলকর। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর যে আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপ 2023-এ গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে সচিন টেন্ডুলকরকে মনোনীত করা হয়েছে। 15 নম্বর প্রশ্নটা বলছে যে মধেরা সূর্য মন্দির কোথায় অবস্থিত বলো? মধেরা সূর্য মন্দির এটা কোথায় রয়েছে? গুজরাট। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়েছে গুজরাটে রয়েছে। আর মাথায় রাখবে যে মধেরা সূর্য মন্দির এটা চালুক্য রাজবংশের প্রথম ভীমের রাজত্বকালে নির্মিত হয়েছিল, ঠিক আছে। কি বললাম? চালুক্য রাজবংশের প্রথম ভীমের রাজত্বকালে তোমার এই মধেরা সূর্য মন্দিরটা নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন বলছে যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের র্যাঙ্ক কত বলো? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023 অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 111তম। অপশান 1 যারা বলেছ তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নিজে নিজে অ্যান্সার করার একটু চেষ্টা করবা। চলো 17 নম্বর প্রশ্নটা বলছে যে ভারত সরকার কর্তৃক জাতীয় পরিবার সহায়তা প্রকল্প কত সালে মানে কোন সালের আগস্ট মাসে শুরু হয়েছিল? মোদ্দা কথা এই যে ভারত সরকার কর্তৃক জাতীয় পরিবার সহায়তা প্রকল্প, কি বললাম? জাতীয় পরিবার সহায়তা প্রকল্প কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর কি 1995 সালে, ঠিক আছে। 1995 সালে ভারত সরকার কর্তৃক জাতীয় পরিবার সহায়তা প্রকল্পটা শুরু হয়েছিল। কোন মাসে? আগস্ট মাসে। দেখো 18 নম্বর প্রশ্নটা বলছে যে উন্নত শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান হিসাবে মহান পণ্ডিত রিনচেন জাংপো দ্বারা প্রতিষ্ঠিত তাবো মঠ, কি বলছে? তাবো মঠটি কোন রাজ্যে অবস্থিত? দেখো শুধু এখানে ওরা যদি বলতো যে তাবো মঠটি কোন রাজ্যে রয়েছে সেটাই কিন্তু মানে মূল প্রশ্নটা, কিন্তু দেখো প্রশ্নটা কেমনভাবে ঘুরিয়ে দিয়েছে, এইভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দেবে। প্রশ্নটা বলছে যে উন্নত শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান হিসাবে মহান পণ্ডিত রিনচেন জাংপো দ্বারা প্রতিষ্ঠিত তাবো মঠ কোন রাজ্যে রয়েছে? প্রশ্নটা এমনও আসতে পারে যে তাবো মঠ কে প্রতিষ্ঠা করেছিল? রিনচেন জাংপো, মাথায় রাখবে। আর বলে ফেলো যে এটা কোথায় রয়েছে। সঠিক উত্তর হিমাচল প্রদেশ। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর, তাবো মঠ রয়েছে হিমাচল প্রদেশ। এবার দেখো বেশ কিছু মঠ দেখে নাও। এই দীক্ষিত মঠ লাদাখে রয়েছে, তারপরে নুব্রা উপত্যকা এটাও লাদাখে, ঠিক আছে। তারপরে রাংলাং মঠ এটা হচ্ছে সিকিমে রয়েছে। তাওয়াং মঠটা রয়েছে অরুণাচল প্রদেশে। এগুলো কিন্তু মাথায় রাখবে। 19 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো, বলছে ড্যাশ আসামের একটি বিখ্যাত নৃত্যরূপ যা উত্তর পূর্ব ভারতে অবস্থিত, যার অর্থ হচ্ছে নৃত্যের দেহ। আসামের কথা বলছে, অটোমেটিক তুমি আর কি অ্যান্সার করতে পারবে বলো? আসামের কথা যেহেতু বলছে সাততারিয়া বা সাউরিয়া এখানে রয়েছে, ঠিক আছে। সাউরিয়া তো হবে না, মানে বানান ভুল গেছে। যাই হোক সাততারিয়া মাথায় রাখবে। সাততারিয়া হলো আসামের একটি বিখ্যাত নৃত্য যার তোমার হচ্ছে অর্থ হচ্ছে নৃত্যের রূপ, ঠিক আছে। দেখো 20 নাম্বার প্রশ্নটা বলছে যে কত সালে বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর তোমার হচ্ছে ভারতরত্ন পেয়েছিল বলো? তাহলে আমরা এখান থেকেই জানতে পারলাম যে পণ্ডিত রবিশঙ্কর তোমার হচ্ছে একজন সেতার বাদক। এটাও কিন্তু ভালো পয়েন্ট মাথায় রাখবা যে পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক। আর তিনি কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? 1900
নিরানব্বই যারা করেছে তোমাদের সঠিক উত্তর যে 1999 সালে পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পেয়েছিলেন। তাহলে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবা। এইভাবে ক্লাসগুলো তুমি কন্টিনিউ করো, দেখবা এখান থেকে অনেক অনেক প্রশ্ন তুমি কমন পাবা পরীক্ষার সময়। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করে দিবা। চলো, জয় হিন্দ।